নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। গল্প পাঠে দীপ্ত, অন্যান্য চরিত্রে শুভম, দীপ্ত, পার্থ ও আত্রেয়ী। শুরু হচ্ছে আজকের গল্প আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। শার্লক হোমসের চোখে মহিলা পদবাচ্য স্ত্রীলোক একমাত্র নাকি তিনি। তার মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে মেয়েটির প্রতি হোমসের দুর্বলতা ছিল। মন তার ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে কোনো দিন ঠাঁই পায় না। হিসেবি মন ও তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র যেন সে। ভাবালুতার কোনো দাম নেই তার কাছে। এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে নাকি বিচার শক্তি সব ঘুলিয়ে যায়। তবুও শার্লক হোমস আইরিন অ্যাডরালকে শ্রেষ্ঠ মহিলা হিসেবে বিবেচিত করেছিল। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ আমার কমে এসেছিল। আলাদা করে একটা ঘর নিয়েছিলাম, নিজের সংসার, আর ওই ঘর নিয়ে আমি তখন বুঁদ হয়ে আছি। হোমস কোনোদিনই সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে সম্পূর্ণ আলাদা একটা জগতের বাসিন্দা। মাঝে মাঝে অবশ্য খবরের কাগজে তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ চোখে পড়ত। যাই হোক, নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে বেকার স্ট্রিট দিয়ে রুগী রেখে বাড়ি ফিরছি। দিনটা ওই 20শে মার্চ 1888। এমন সময় স্বাভাবিকভাবেই চোখ পড়ল হোমসের ঘরের দিকে। দেখলাম সে ঘরে দ্রুত পায়চারি করছে। পর্দার গায়ে তার লম্বা রোগা শরীরের দুবার ছায়া পড়ল। দেখলাম মাথা বুকের ওপর ঝুঁকে রয়েছে আর দু হাত পেছনে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে কাজের নেশায় বুঁদ হয়েছে হোমস। মাথায় যখনই এরকম সমস্যার ভূত চাপে তখনই সে ঘরময় ছটফট করে। উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখে খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করল না কোনো। চুরুটের বাক্সটা এগিয়ে দিয়ে মদের দিকে আঙুল তুলে দেখিয়ে বসতে বলল চেয়ারে। তারপর আমার দিকে সে তন্ময় হয়ে চেয়ে রইল। বিয়ে করে সুখী হয়েছ দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। 7 পাউন্ড। আবার ডাক্তারিও শুরু করেছো। তুমি জানলে কি করে? দেখে। আরও দেখছি সম্প্রতি খুব বৃষ্টিতে ভিজেছ, আর একটা অকম্মা ধাড়ি ঝিজ উঠেছে বাড়িতে। ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে তোমাকে নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, ওই গত বৃহস্পতিবার গ্রামে গিয়েছিলাম হেঁটে। অতি কষ্টে ফিরেছি, কিন্তু আমি তো সেই সমস্ত জামা কাপড় পাল্টে নতুন জামা পরে এসছি। তুমি কি করে জানলে বলো তো? আর হ্যাঁ, ওই যাচ্ছে তাই ঝিটাকে আমার স্ত্রী বিদায় করেছে। কিন্তু তুমি... হেসে উঠল হোমস, দুহাত ঘষতে ঘষতে বলল, তোমার বাঁ পায়ের জুতোয় পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি, অর্থাৎ বাদলার দিনে রাস্তায় বেরিয়েছিলে এবং যে ঝিটিকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে ঝাল ঝেড়েছে সে জুতোর ওপরেই। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্যে উঁচু টুপি দেখে অনায়াসেই বলা যায় রুগী নিয়ে ব্যস্ত রয়েছে ডাক্তার।
তুমি এমন সহজে কথাগুলো বললে যেন মনে হলো আমারই এগুলো বলা উচিত ছিল। হোমস চেয়ারে বসল, একটা চুরুট ধরালো, তারপর বলল, তুমি দেখো ঠিকই, কিন্তু খুঁটিয়ে দেখো না। তোমার সঙ্গে আমার তফাৎ সেইখানেই। যেমন ধরো, নিচের হলঘর থেকে এই ঘরে ওঠবার সিঁড়ি তুমি দেখেছো? হ্যাঁ নিশ্চয়ই। কতবার দেখেছো? তা কয়েকশো বার তো বটেই। কটা ধাপ আছে সিঁড়িতে? এই রে, কটা ধাপ তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধুই দেখেছো, ঠাহর করনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। টেবিলের ওপর পড়ে থাকা একটা গোলাপি চিঠি আমার দিকে ছুঁড়ে দিল হোমস। নাও, জোরে পড়ো। চিঠির কাগজটা বেশ পুরু, কিন্তু তাতে সই, তারিখ, ঠিকানা কিচ্ছু নেই। চিঠিটা এই: আজ রাত 8:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন। ঘরে থাকবেন। আমি বললাম, এতে বেশ রহস্যের গন্ধ পাচ্ছি। তা তুমি কি মনে করো? সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছনো মারাত্মক ভুল। চিঠি দেখে তোমার কি মনে হয়? এটা বুঝতে পারছি, চিঠিটা যিনি লিখেছেন তিনি বেশ বড় লোক। কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামিও বটে। খাঁটি কথা। এ কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো। আলোর সামনে চিঠিটা ধরলাম। স্পষ্ট হয়ে উঠল জল ছাপটা। দেখলাম ছোট হাতের জি এর পাশে একটা বড় হাতের ই, একটা বড় হাতের পি, আর একটা বড় হাতের জি এর সঙ্গে একটা ছোট হাতের টি। কি বুঝলে? কারিগরের নাম বা মনোগ্রাম হবে। না না, জি এর সঙ্গে টি থাকার মানে গেসেলসাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে কোং লিখি, ওরাও তেমনি গেসেলসাফটকে এইভাবে লেখে। পি মানে পেপার, বাকি রইল ই আর জি এর মানেটা। কন্টিনেন্টাল গেজেটিয়ার দেখলেই বোঝা যাবে। তাক থেকে ইয়া মোটা একটা বাদামি রঙের বই নামিয়ে পাতা উল্টাতে থাকলো হোমস। ইগ্রো, ইগ্রিনিটস, ইগ্রিয়া, আর এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো, কি বুঝলে? আচ্ছা, এই কাগজটা কি বোহেমিয়ায় তৈরি হয়েছে? এবং পত্রলেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায়। জার্মানরাই কথার শেষে ক্রিয়া বসায়। ভদ্রলোক কিন্তু এসে গেছেন। আমাদের কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ে টকবক শব্দ পেলাম। তার সঙ্গে গাড়ির চাকার ঘরঘর আওয়াজ, আর দোরগোড়ায় ঠং করে ঘণ্টার ধ্বনি শোনা গেল। হোমস শীষ দিয়ে উঠল, বললে, দুটো ঘোড়ায় টানা গাড়ি বলে মনে হচ্ছে। পরক্ষণেই জানলা দিয়ে উঁকি দিয়ে বলল, ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহ্যাম গাড়ি। এক একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি। ওয়াটসন, এ কেসে টাকা আছে? আমি তাহলে যাই। মোটেই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে কিন্তু আফসোস করতে হবে। সিঁড়ি বেয়ে উঠে এসে দরজার সামনে ধীর স্থির ভারিক্ষী পদশব্দ নিয়ে কেউ যেন দাঁড়ালো। পরক্ষণেই পাল্লায় টোকা পড়ল, বেশ জোরে। মনে হলো গাঁট ঠোকার আওয়াজ। কেউ কর্তা ব্যক্তি হবে। ভেতরে আসুন। যিনি ঘরে ঢুকলেন তিনি রীতিমতো লম্বা, প্রায় 6.5 ফুটেরও বেশি, হারকিউলিসের মতো গড়ন, দারুণ দামি পোশাক, ভীষণ জমকালো। ইংল্যান্ডের রুচির সঙ্গে সেটা একেবারেই যায় না। সারা গায়ে যেন সোনা দিয়ে মোড়া রয়েছে। মাথায় হ্যাট রয়েছে, আর
আধখানা মুখ কালো মুখোশ দিয়ে ঢাকা। একটা হাত দিয়ে মুখোশটা তিনি ছুঁয়ে রয়েছেন, মনে হলো ঢোকবার আগেই তিনি পড়েছেন। প্রচণ্ড ব্যক্তিত্ব তার মুখের নিচের দিক থেকে যেন ছিটকে বেরোচ্ছে। ঠোঁটটা মোটা আর লম্বা থুতনিতে গাজোয়ারি এবং প্রখর মানসিক জোর স্পষ্ট হয়ে উঠছে, আর তার সঙ্গে একটু গোঁয়ার তুমিও রয়েছে। তিনি রুক্ষ জার্মান ভাষায় বললেন, চিঠি পেয়েছেন? বলেই একবার আমার দিকে আর একবার হোমসের দিকে তাকালেন, যেন তিনি বুঝে উঠতে পারছিলেন না কার সঙ্গে কথা বলবেন। বসুন, ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। কার সঙ্গে কথা বলছি জানতে পারি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। একে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি এমন সময় টেনে বসিয়ে দিল হোমস। হয় দুজনে শুনবো, নয়তো কেউ শুনবো না। এর সামনেই বলুন। কাঁধটা একটু ঝাঁকিয়ে কাউন্ট বললেন, তাহলে কথা দিন অন্তত 2 বছর এ ব্যাপার প্রকাশ করবেন না। করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। কথা দিলাম। আমি আর হোমস একসাথে বললাম, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি সেই কারণে। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি। হোমস কাঠখোট্টা গলায় বললে, বোহেমিয়ার আমস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে জানবেন। হোমস সোফায় হেলান দিয়ে চোখ বুঝল, তারপর বললে, তাও জানি। মক্কেল অবাক হলেন। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি সেটা তিনি বেশ বুঝতে পারলেন। হোমস এবার চোখ খুলল, বললে, মহারাজ যদি মন খোলসা করে সব বলেন তাহলে আমার দিক দিয়ে পরামর্শ দিতে সুবিধা হয়। তরাক করে লাফিয়ে উঠে বিরাট দেহি আগন্তুক দুম দাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিলেন। মুখোশটা এক টানে খুলে নিয়ে ছুঁড়ে ফেললেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা, অত লুকোচাপা কিসের? আমিও তাই বলি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারেনি। প্রাহা থেকে ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। হোমস আবার চোখ বন্ধ করল। বছর 5 আগে ওয়ারস নগরে নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই? ডাক্তার, নামের লিস্টটা একবার বার করো তো। হোমস নামী ব্যক্তিদের সমস্ত বৃত্তান্ত লিখে রাখত। দরকার মতো অনেক সময় তার কেসে কাজে লাগত। একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মাঝখানে আইরিন অ্যাডলারের নামটা পেয়ে গেলাম। দাও। নিউ জার্সিতে জন্ম, 1858 সালে। ইম্পেরিয়াল ওয়ারস রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়েছেন, লন্ডনে আছেন। বুঝেছি। একে যেসব চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন, তাই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল টলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু আছে কি? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা জাল করা যায়? প্যাডের কাগজ আমার। তাও চুরি করা যায়? শিলমোহরটাও যে আমার। হ্যাঁ, সেটাও নকল করা যায়। আমার ফটো? সে আর এমন কি, কিনতে পাওয়া যায়। কিন্তু দুজনে একসঙ্গে আছি যে ফটোতে। সর্বনাশ, খুব কাঁচা কাজ করেছেন। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখন তো মোটেই 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সে চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না। চুরি করান। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, একবার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি মেরে থেকে। একবারও পারিনি। তা ছবি নিয়ে কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যের সঙ্গে শীঘ্রই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলার ছবিখানা সেইখানেই পাঠাবে। পাঠিয়ে দেননি তো?
না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হোমস হাই তুলে বলল, 3টে দিন পাচ্ছি হাতে। আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ, ল্যাংহামে আমাকে পাবেন। খবর সেখানেই দেব। দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই হবে। রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ফটোর দাম হিসাবে। হাত খরচ? গ্র্যান্ড ডিউক একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন। এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। হোমস রসিদ লিখে দিল। আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? ব্রায়োনি লজ, সার্পেন্টাইন এভিনিউ, সেন্ট জনস উড। আচ্ছা, ফটোটা কি ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। গুড নাইট, শিগগিরই খবর পাবেন। গাড়ির আওয়াজ অনেক দূরে মিলিয়ে গেল। হোমস তখন বললে, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো, এই নিয়ে কথা বলা যাবে এখন। পরদিন ঠিক 3টে গেলাম হোমসের কাছে। গিয়ে দেখলাম হোমস সকাল 8টায় বেরিয়ে গিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে হোমসের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে যখন ঢং ঢং করে 4টে বাজছে, দরজা খুলে একজন কদাকার সহিস ঢুকল। পোশাক তার একেবারে নোংরা, মুখে দাড়ি গোঁফ, চোখ রাঙা আর মাতালের মতো ভাবভঙ্গি। 3বার আপাদমস্ত চোখ বুলানোর পর আমি চিনতে পারলাম আমার বহুরূপী বন্ধু হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরেই সে বেরিয়ে এলো একটা টুইড স্যুট পরা ভদ্রলোকের চেহারা নিয়ে। আগুনের সামনে পা ছড়িয়ে বসল। তারপর হঠাৎ পেট ফাটা হাসিতে হেসে উঠল বেশ কিছুক্ষণ ধরে। আমি শুধলাম, ব্যাপারটা কি? দারুণ মজা হয়েছে আজ সকালে। আচ্ছা, তাহলে এতক্ষণ তুমি আইরিন অ্যাড্রালের বাড়ি পাহারা দিচ্ছিলে? ঠিক। সহিসের ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়। গাড়োয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে, খবর পেতে অনেক সুবিধে হয়। ব্রায়োনি লজ বাড়িটা দোতলা, রাস্তার ওপরেই। পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় বড় জানলা। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে। সহিসরা ঘোড়া ডলাই মলাই করছে সেখানে। আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম 2 পেনি, 8 বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা। ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণ শক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়। রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। খটকা লাগলো। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক, না ভালোবাসাবাসির ব্যাপারও আছে? প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরও বাড়ল। ভাবছি কি করব, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখেই বুঝলাম ইনি গডফ্রে নর্টন। ব্যস্ত সমস্তভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভেতরে রইলেন প্রায় আধ ঘন্টা। জানলা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মর্নিকা চার্চে যেতে হবে। আধগিনি বকশিস দেবো কিন্তু। পেছন নেব কি নেব না ভাবছি, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। খুব তাড়াহুড়ো করে ঘোড়া জোতা হয়েছে গাড়িতে। কোটের বোতাম লাগানোর সময়ও পাননি কচুয়ান। ঝড়ের মতো হলঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার।
গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে সেন্ট মনিকার গির্জায় চলো। যদি যেতে পারো তাহলে 8 পাউন্ড বকশিশ বেশি দেব। ঠিক এই সময়ে একটা ছ্যাঁকড়া গাড়ি এসে গেল সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। চিৎকার করে বললাম, সেন্ট মনিকার গির্জায় চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে 8 পাউন্ড বকশিশ। উল্কা বেগে গাড়ি পৌঁছলো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া আর কেউ নেই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জন। আমাকে দেখেই কিন্তু 3 জনেই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন। ও চলে এসো চলে এসো, তোমাকেই তো দরকার। ও আর মোটে 3 মিনিট বাকি, সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। পর মুহূর্তে শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও তা দিব্যি আউড়ে যাচ্ছি। যা জানি না তার সাক্ষী দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে বিয়ে হয়ে গেল। সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কারও পেলাম পাদ্রির কাছে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত। তাই আমাকে পেয়ে বলতে গিয়েছে সকলে। এত হাসছিলাম সেই কারণে। আমি শুধলাম। তারপর গির্জার বাইরে এসে দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধে নাগাদ রোজকার মতো আসবেন। কোণে ফিরলেন বাড়িতে। আমি এলাম এখানে তোড়জোড় করতে। কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে না আগুন জ্বলছে। বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। রাজি? 100 বার রাজি। উদ্দেশ্য মহৎ হলে সব কিছুতেই আমি রাজি আছি। কিন্তু তোমার মতলবটা কি বলো তো? আমাদের খাবার এসে গেল। হোমস খেতে খেতে বললে, উদ্দেশ্য সত্যি মহৎ। এখন বাজে 5টা। 2 ঘন্টা পরে ব্রায়োনি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। আচ্ছা, তারপর? আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে। বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে, আর হাতে এই জিনিসটা রাখবে। হোমস চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল আমার দিকে। সামান্য ধোঁয়া বোমা, ছুঁড়ে দিলেই আপনা থেকে জ্বলে উঠবে। 4-5 মিনিট পরে জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়াচ্ছি। হোমস একটা বিশেষ হাতের ভঙ্গি করল। বোমটা জানলা দিয়ে গলিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। ভিড় জমে উঠলেই সরে পড়বে, রাস্তার অন্য দিকে গিয়ে দাঁড়াবে। 10 মিনিট পরে আমি আসবো সেখানে। বুঝেছ? বুঝেছি। হোমস শোবার ঘরে গেল। তারপর পাদ্রির ছদ্মবেশ নিয়ে ফিরে এলো। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পুরো পাল্টে গিয়েছে। হোমস গোয়েন্দা হওয়ায় অভিনয় জগৎ এবং বিজ্ঞান জগতের যথেষ্ট ক্ষতি হয়েছে। অভিনয় জগৎ হারিয়েছে একজন দক্ষ শিল্পীকে, আর বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষক ও বৈজ্ঞানিককে। বেকার স্ট্রিট থেকে যখন আমরা বেরোলাম তখন 6:15 ব্রায়োনি লজের সামনে এসে যখন আমরা পৌঁছলাম তখন ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা আমরা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম সেটা নয়। বেশ কিছু লোক এদিক ওদিক ইতস্তত ঘুরে বেড়াচ্ছে এবং আড্ডা মারছে। হোমস বললে, ওয়াটসন, নর্টন অ্যাডলার বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে এলো। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা। কোথায় বলে তোমার মনে হয়? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না, আর তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চ করতেও পারে। তাহলে কোথায়? কারো কাছেও রাখেননি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লুকোয় নিজেরাই লুকিয়ে রাখে,
কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি ছবি তাঁর নাগালের মধ্যেই আছে, অর্থাৎ বাড়ির মধ্যে। কিন্তু বাড়ি তো খোঁজা হয়েছে। ওকে খোঁজা বলে না। তুমি খুঁজবে কি করে? আমি তো খুঁজবই না। তবে উনিই দেখিয়ে দেবেন। এই যে এসে গেছে গাড়ি। মোড়ের মাথায় দেখা গেল একটা গাড়ির আলো, আর সেই গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে কিছু দক্ষিণা পাওয়ার আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে দরজাটা খুলে ধরল। আর একজনও দৌড়ে এলো। প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। বকশিসটা সে নিজেই নিতে চায়। এইতে লেগে গেল ঝগড়া। আরও অনেকে ছুটে এলো। দুই দল হয়ে যেতেই শুরু হয়ে গেল হাতাহাতি, ঘুষোঘুষি, লাঠালাঠি। হোমস আইরিন অ্যাডলারকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু হঠাৎ একটা লাঠির ঘা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ল। তার সারা মুখ বেয়ে রক্ত ঝরছে। দেখেই হামলাবাজরা ছুটে পালিয়ে গেল। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এলো, ঘিরে ধরল জখম পাদ্রিকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছেন। সেখান থেকেই আমাদের দিকে ফিরে বললেন, চোটটা কি খুব মারাত্মক? কেউ বলল শেষ হয়ে গিয়েছে। আবার অনেকে বলল, না 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 না, এখনো মরেনি, নিঃশ্বাস পড়ছে, তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ। একজন বললে, ভেতরে নিয়ে যাবা? নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুইয়ে দাও। হোমসকে ধরাধরি করে নিয়ে গিয়ে শোয়ানো হলো সোফায়। ঘরের আলো জ্বলল বটে, কিন্তু জানলার পর্দা সরল না। দেখলাম ভদ্রমহিলা নিজেই আহত পাদ্রীকে শুশ্রূষা করতে শুরু করেছেন। আমি কিন্তু ধোঁয়া বোম নিয়ে তৈরি ছিলাম, সংকেত পেলেই ছুড়ব। অনেক কষ্টে সোফায় উঠে বসল হোম, কিন্তু তারপরে যেন দম নিতে পারছিল না। বাতাসের অভাবে তার বুক যেন ফেটে যাচ্ছে মনে হলো। সঙ্গে সঙ্গে একজন ঝি জানলাটা খুলে দিল, আর ঠিক সেই মুহূর্তে এক বিশেষ কায়দায় হাত তুলল হোমস। আমিও সঙ্গে সঙ্গে ধোঁয়া বোম ঘরের মধ্যে ছুঁড়ে দিলাম আর চেঁচিয়ে উঠলাম, আগুন 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 লেগেছে! এই বলে একই সঙ্গে রাস্তার লোকজনও চিৎকার করতে শুরু করলো। গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো জানলা দিয়ে। তাতে ভয় পেয়ে অনেকে হট্টগোল করতে করতে পালিয়ে গেল। আর তার মধ্যেই আমি যেন শুনতে পেলাম হোমসের গলা, শান্তন শান্তন, সবাই শান্তন, আগুন টাগুন নাকি সব বাজে কথা, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। আমি রাস্তার এক কোণে সরে এলাম। 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল বেকার স্ট্রিটের দিকে। চলতে চলতে হোমস বললে, সাবাস ডাক্তার। আমি বললাম, ফটোটা কোথায়? কোথায় আছে জেনে ফেলেছি। তুমি কি করে জানলে? উনি দেখিয়ে দিলেন। কিছু তো বুঝলাম না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছ। হ্যাঁ, সন্দেহ একটা হয়েছিল। গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই 2 হাত মুখে রগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে নিয়েছিলাম হাতে। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সঠিক জানতাম না। বসবার ঘরও হতে পারে, শোবার ঘরও হতে পারে। সেটা জানবার জন্যেই ঘরের মধ্যে ধোঁয়া বোমা ছোঁড়ালাম তোমাকে দিয়ে। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছুটে যায়। মায়েরা দৌড়োয় বাচ্চার দিকে, কুমারীরা গয়নার দিকে। আইরিন অ্যাডলার দৌড়লেন ঘণ্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা। তারপরেই যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোঁয়া বোমাটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে হতো, কিন্তু কোচোয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে যে ভরসা হলো না।
বেশি তাড়াহুড়ো না করাই ভালো। আচ্ছা, তা এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ মহারাজকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসবার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না। সেই সঙ্গে দেখবেন ফটোও নেই খুপড়ির মধ্যে। আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন। আর দেরি নয়, এক্ষুনি লিখে জানাচ্ছি মহারাজকে। আমরা বেকার স্ট্রিটে গিয়ে পৌঁছলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে হোমস চাবির জন্য তার পকেটে হাত দিল। এমন সময় হঠাৎ কারুর গলা শুনতে পেলাম, গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তা তখনও গম গম করছে লোকজনে। মনে হলো কথাটা ভেসে এলো আলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকে। সে হনহন করে আমাদের পাশ দিয়ে চলে গেল সামনে। সেদিকে চেয়ে হোমস মৃদু স্বরে বললে, চেনা গলা, কিন্তু লোকটাকে। আমার আর সেদিন বাড়ি ফেরা হলো না। বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরদিন সকালে বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরলেন তিনি। ব্যাকুল কণ্ঠে বললেন, মিস্টার হোমস, আপনি পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। আমরা নিচে নেমে এলাম। ব্রুহাম গাড়িতে চেপে ব্রায়োনি লজের দিকে রওনা হলাম। যেতে যেতেই হোমস বললে, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গিয়েছে। বলেন কি? কবে? কালকেই। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? হ্যাঁ, আশা করি বাসেন। আর বাসেন বলেই আপনাকে তিনি ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তাঁর আর মাথা ব্যথাও থাকবে না। গ্র্যান্ড ডিউক যেন বোবা হয়ে গেলেন। বাকিটা পথ তার মুখ যেন বিষাদগ্রস্ত হয়ে রইল। কিন্তু সেই আবেগ তিনি বাইরে প্রকাশ করলেন না। ব্রায়োনি লজের সামনে গিয়ে দেখলাম দরজা খোলা রয়েছে, আর সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন একজন বুড়ি ঝি। আপনি কি মিস্টার শার্লক হোমস? হোমস যেন চমকে উঠল, বলল, হ্যাঁ, আমি শার্লক হোমস। দিদিমণি ভোর 5:15 ট্রেনে চলে গেছেন। স্বামীকে নিয়ে গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন? হ্যাঁ, আর ফিরবেন না। কাগজপত্রগুলো? গ্র্যান্ড ডিউকের গলা ভেঙে পড়ল। ঝিকে ঠেলে সরিয়ে দিয়ে হোমস ঢুকে পড়ল বসবার ঘরে। ঘর যেন তছনছ হয়ে রয়েছে। দেরাজগুলো খোলা আর তাকটাও ফাঁকা। হোমস ঘন্টার দড়ির ওপরের দিকে ঢিলে তক্তাটা ভেঙে ফেলল, আর ভেতর থেকে একটা ফটো আর একটা চিঠি বার করল। ফটোটা আইরিন অ্যাডলারের, আর চিঠিটা শার্লক হোমসের জন্য। খামের ওপরে তারই নাম লেখা রয়েছে। হোমস খামটা ছিঁড়ে ফেলল। রাত্রি 12টার সময় এই চিঠিটা লেখা হয়েছিল। একসাথে তিনজনেই হুমড়ি খেয়ে পড়লাম চিঠিটার ওপর। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা। শত মুখে প্রশংসা করতে হয় তার। আগুন আগুন চিৎকার শোনার আগে এর পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কোচোয়ানকে আপনার পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি, এবং বহুবারে দেখেছি পুরুষের ছদ্মবেশে কাজ হয় বেশি।
আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে দেখলাম সত্যি আপনি হোমস। তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্যে। ঠিক করলাম, এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাছে রাখব। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। ইতি আইরিন অ্যাডলার। গ্র্যান্ড ডিউক উচ্ছ্বাসে ফেটে পড়লেন। মেয়ের মতো মেয়ে, আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীর নয়, এই যা দুঃখ। হোমস কিন্তু উচ্ছ্বাস দেখালো না, বললে, আমিও তাই দেখছি, উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। এর চাইতে ভালো শেষ আর হয় নাকি? আইরিন অ্যাডলার দু কথা বলে না। ফটোটা পুড়ে ছাই হয়ে গেলেও এত নিশ্চিত থাকতাম না। বলুন বলুন, কি পুরস্কার চান আপনি? এই আংটিটা দিয়ে দিই। বলে নিজের আঙুল থেকে মরকত আংটিটা খুলে গ্র্যান্ড ডিউক সেটা দিতে চাইলেন হোমসকে। আংটির চেয়েও দামি জিনিস কিন্তু রয়েছে আপনার কাছে। কি বলুন তো? এই ফটোটা। আইরিনের ফটো আপনি রাখবেন? বেশ তো, নিন। হোমস হিট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পেছনে ফিরে একবারও দেখল না যে গ্র্যান্ড ডিউকও প্রতি অভিবাদন জানাচ্ছেন। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধি নিয়ে ব্যঙ্গ করা হোমস পুরো ছেড়ে দিয়েছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত ৯টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।